রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে তরুণদের নেতৃত্বে আসা জাতীয় নাগরিক পার্টির মত রাজনীতিবিদদের নতুন দলের সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার প্রত্যাশা। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 24-এর হালনাগাদ তালিকাতেই করতে হবে ভোট। নিবন্ধন আইনেও আসবে সংশোধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রাজনীতির মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা নাহিদ ইসলাম, আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। তরুণদের রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নামে ছাত্র জনতার। বিভাজন ভুলে ঐক্যের রাজনীতির শপথ নেন নেতারা। বলেন, স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ, আর ঠাঁই হবে না ভারত বা পাকিস্তানপন্থীর রাজনীতির। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণজোয়ার ছিল রাজধানী জুড়ে, 25-এর 28 ফেব্রুয়ারিতে মানিক মিয়া এভিনিউ যেন তারই পুনরাবৃত্তি। জুলাই আগস্টে স্বৈরাচারের চোখে চোখ রেখে লড়ে যাওয়া ছাত্র জনতার সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা। মিছিল আর স্লোগানে প্রকম্পিত চারপাশ। এই মিছিলে এসে জড়ো হন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। যে ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে, এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করতে চায় এবং নতুনভাবে জেগে উঠতে চায়। আর এই নতুনভাবে জেগে ওঠার জন্য তরুণদের অবশ্যই বাংলাদেশের হাল ধরতে হবে। রক্ত দিয়ে যারা অবরুদ্ধ স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন জনতার হাতে, তাদের নেতৃত্বেই নতুন এই রাজনৈতিক দল। বিপ্লবীদের শপথ, স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হাঁটবে গণতন্ত্রের পথে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতির শপথ নেন নেতারা। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপর নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম। পরে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মানুষ। বাংলাদেশে পাকিস্তান কিংবা ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। মুহুর্মুহু স্লোগানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানান ছাত্র জনতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামীর রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছাতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। তোমার দেশ আমার দেশ।
জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। তরুণদের এই দল নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা, সাড়া ফেলেছে জনমনেও। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। এই কারণে আমি মনে করি রাজনীতির মাঠে যদি আরও দুইটা দল হয়, আমাদের সেক্ষেত্রে আমরা ইতিবাচক চ্যালেঞ্জ হিসাবে নেব। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। আমি আশা করব নতুন কোনো দল অন্য কোনো গ্রুপের প্রশ্রয় বা স্বার্থ রক্ষাকারী দল হিসাবে গড়ে উঠবে না। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও 2 জন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা, তারা সরকারের কোনো ব্লেসিংস নিয়ে তারপরে করছে, আমার ধারণা যে তারা এটা বিবেচনায় রাখবেন এবং রাখছেন। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী কুমুর প্রতিবেদন। চলতি বছরের 2রা জানুয়ারি 2024 সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও 18,33,000 ভোটার। এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 12,37 লাখে। আপত্তি শুনানি শেষে আসছে 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ জানিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন। বাসায় এসে সবকিছু হেল্প করেছেন, এখন আমরা এসেছি শুধু বাকি ফর্মেটসগুলো কমপ্লিট করার জন্য। ওর 18 বছর হবে এপ্রিল মাসে। টাইম পাই নাই এসবের কারণে, সিন্স এখন একটা অপরচুনিটি, গুড অপরচুনিটি, সো আই জাস্ট গ্র্যাবড ইট। নির্বাচন কমিশন বলছে হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় 62 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। 24 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন 54,92,000 নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 17 লাখ। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর হালনাগাদ শেষে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকায় খসড়া প্রকাশ করার কথা 2024 সালের জানুয়ারিতে। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 2024 সালের তালিকা যা মার্চের 2 তারিখ প্রকাশ করা হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেয়া হবে নতুন ভোটারদের তা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 3রা জানুয়ারি যারা 18 বছর পূর্ণ হলেন তারাও তো প্রকারান্তরে ভোটার, কিন্তু তাদের তো আমরা ইনক্লুড করছি না, তাদেরকেও ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আইনের যে সংশোধনী যেটুকু আছে ওখানে আমরা একটু সংশোধন করে নেব। শিডিউল ঘোষণার আগে আমাদের প্রিপারেশন আছে, কাজে চেক আউট ডেটটা মানে কত তারিখ পর্যন্ত নিব এটারও একটা ব্যাপার আছে। ইসি সচিব জানান 30 জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে। 30 জুন পর্যন্ত যারা 18 বছর হয়েছেন তাদেরকে ইনক্লুড করা হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
কক্সবাজারে বিজিবির নতুন ব্যাটালিয়ন ও ইউনিটের উদ্বোধন হচ্ছে আজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আতাউর কাউসার। সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি যেই বাহিনীটি সীমান্তে বিশেষভাবে নজরদারিতে থাকেন এবং নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন বিধায় আমরা সীমান্তের ভেতরের মানুষ নিরাপদে আজকে শান্তিতে বসবাস করতে পারছি। সেই বাহিনীটির তাদের যে কাজ সেই কাজ আরও জোরালোভাবে করার জন্য নতুন একটি ব্যাটালিয়ন আজ উদ্বোধন হতে যাচ্ছে। সেটি হচ্ছে বিজিবির 64 ব্যাটালিয়ন। এটি উখিয়ায় মূলত কাজ করবে। আপনারা জানেন যে মায়ানমার সীমান্তটি অত্যন্ত স্পর্শকাতর একটি সীমান্ত। বিগত বেশ কয়েক বছর ধরে মায়ানমার সীমান্ত নানান কারণে উত্তপ্ত হয়ে আছে এবং মিয়ানমারের ভেতরে যেই অস্থিতিশীলতা চলছে তার প্রভাব মাঝে মাঝে কিন্তু বাংলাদেশে এসেও পড়ে। তো এই যে মাঝে মাঝে এসে পড়ে এবং সেই প্রভাব যাতে যতটুকু সম্ভব কম থাকে সে কারণে কিন্তু অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বিজিবি এবং সেই কাজ যাতে আরও জোরালোভাবে করা যায় সে কারণে বিশেষ নজরদারি দিতে নতুন এই ব্যাটালিয়নটির আজ উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে। এবং বিজিবির যে নিয়ম যে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটালিয়নটি যাত্রা শুরু করবে। এবং আজকে শুধুমাত্র যে বিজিবির 64 ব্যাটালিয়নের উদ্বোধন হচ্ছে তা কিন্তু নয়। আপনারা জানেন মিলিটারি পুলিশের মতো বিজিবিরও একটি নতুন ব্যাটালিয়ন আজ উদ্বোধন হতে যাচ্ছে। সেটি হচ্ছে বিজিবির গার্ড পুলিশ ব্যাটালিয়ন। এবং এছাড়া বিজিবির স্টেশন সদর দপ্তর যেটি রয়েছে ঢাকায় সেই স্টেশন সদর দপ্তরেরও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে পতাকা উত্তোলনের মাধ্যমে। এছাড়া এতদিন ধরে বিজিবির একটি জিনিসে তাদের কমতি ছিল, সেটি হচ্ছে একটি ডগ ইউনিট, সেটি ডগ স্কোয়াড বিজিবির ছিল না। সেই ডগ স্কোয়াডটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। এটিকে তারা বলছেন K9 ইউনিট। এবং শুধুমাত্র ডগ ইউনিট উদ্বোধন না, এটা যাতে আরও পেশাদারিত্বের সাথে যাতে কাজ করা যায় সে কারণে একটি ট্রেনিং সেন্টারেরও আজ উদ্বোধন করা হবে। তো সব মিলিয়ে আজ এই পতাকা উত্তোলনে মোট 2টি ব্যাটালিয়ন এবং একটি ইউনিট এবং একটি সদর দপ্তর উদ্বোধন করা হবে। তো এটি আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকা থেকে কক্সবাজারে এসেছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। তো এই উদ্বোধনের মাধ্যমে আসলে বিজিবি 64 উখিয়া যে ব্যাটালিয়নটি উদ্বোধন হবে তা কিন্তু আরও নিশ্চিত নিরাপত্তা জোরদার করবে কক্সবাজার পুরো রিজিয়নটিকে, এমনটি আশা করছেন সংশ্লিষ্ট সবাই। তো এই ছিল আজ যে উদ্বোধন অনুষ্ঠান, সেই উদ্বোধন অনুষ্ঠানের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরুর কথা। এরই মধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। সেখানে আছেন রিপোর্টার তারিফ রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আজ 1 মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিজ্ঞান অনুষদের A ইউনিটে এই ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি 3টি বিভাগীয় শহরেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের অভিমুখী শিক্ষার্থীরা তাদের যে পরীক্ষা কেন্দ্র সেখানে চলে আসছেন। দুপুর 12টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং সেটা চলবে দুপুর 1টা পর্যন্ত। এবং শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকাল 11টা-15 মধ্যেই তাদের যেই আসন সেই আসনে উপস্থিত থাকতে হবে এবং 11টা 30 থেকে শিক্ষার্থীদেরকে যে উত্তরপত্র প্রদান করা হবে এবং ঠিক 12টা থেকে শিক্ষার্থীদেরকে তাদের প্রশ্নপত্র প্রদান করা হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সেই বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় 1250 সিট রয়েছে এবং সেই সিটের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করেছেন 1,09,000 শিক্ষার্থী এবং গড়ে দেখা যাচ্ছে যে প্রায় 99 জন শিক্ষার্থী প্রতি আসনের জন্য লড়বেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম কঠোর নিরাপত্তা নিয়েছে যাতে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে যে 4টি ইউনিট ও 2টি উপ ইউনিট রয়েছে তার সর্বমোট সেই 6টি ইউনিটের আসন সংখ্যা রয়েছে প্রায় 5,000 এবং সেই 5,000 সিটের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করেছে প্রায় 2,71,000 শিক্ষার্থী এবং সেইখানে প্রায় 55 জন শিক্ষার্থী প্রতি আসন প্রতি লড়বেন। এবং এই ভর্তি পরীক্ষা চলমান থাকবে 1 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে যে 6টি ইউনিট রয়েছে সেই 6টি ইউনিটে ভর্তি পরীক্ষা চলমান থাকবে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে
বিশ্ববিদ্যালয়ে শহরগামী চট্টগ্রাম শহর থেকে শিক্ষার্থীরা বা বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে তাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। এছাড়াও আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেন রয়েছে, চট্টগ্রাম শহর থেকে যারা শাটলে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন তাদের জন্য বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে এবং বেশ কিছু শিডিউল বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা সকল কিছুই বৃদ্ধি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কঠোর নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে ভর্তি পরীক্ষার সর্বশেষ। 23 বছরের চেষ্টাতেও দেশে বন্ধ করা যায়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বরং বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যা। ব্যবহারকারীরা বলছেন, সহজলভ্য ও স্বল্প মূল্যের বিকল্প তৈরি না হলে অভিযান দিয়ে বন্ধ করা যাবে না পলিথিন। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, মানুষ যত সচেতন হবে তত কমবে ক্ষতিকর পণ্যের ব্যবহার। এদিকে জুতোসই বিকল্প পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণে সরকারকে নীতি ও আর্থিক সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। 2002 সালের 1 মার্চ আইন করে পলিথিনের ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। এরপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। 2010 সালে আরেকটি আইন করা হলেও কাজে আসেনি তাও, বরং বছর বছর বাড়ছে প্লাস্টিক কারখানার সংখ্যাও। উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে 1 নভেম্বর থেকে। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও কঠোর অবস্থান নেয় সরকার। অক্টোবর থেকে সুপার শপে বন্ধ করা হয় পলিথিনের ব্যবহার। গত বছরের নভেম্বর মাসে খোলা বাজারে এরকম নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের কথা জানিয়েছিল সরকার। সে সময় এসব দোকানে নানা বিকল্প পণ্য দেখা গেলেও বর্তমানে অবস্থা ঠিক আগের মতোই। এর কারণ হিসাবে ব্যবহারকারীরা বলছেন, বাজারে জুতসই বিকল্প না থাকা। টিস্যু ব্যাগে আমি 1 কেজি 1.5 কেজি মাল দিতে পারি না, পলিথিনে আপনার 5 কেজি 7 কেজি মাল দেওয়া যায়। কয়েছে বিকল্প না একটা কাজ দিব, হেরো আর হইল না আমাগো। আমরা কি করি যে জিনিসটা না পাওয়ার কারণে আমরা পলিথিনের রাস্তায় আবার যাইতে হয়েছে। অল্টারনেটিভ কিছু না করে কোনো জিনিসের রেজাল্ট আসবে না। গত 3 নভেম্বর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি অভিযানে জব্দ করা হয়েছে 1.5 লাখ টন পলিথিন। 48 লাখ টাকা জরিমানা আদায় ও সিলগালা করে দেওয়া হয়েছে 11টি পলিথিন কারখানা। ক্ষতিকর পণ্যের ব্যবহার বন্ধে আইন অভিযানের চেয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির উপর বেশি আস্থা রাখছেন পরিবেশ উপদেষ্টা। ধরেন যদি এটাই মনে হয় যে অনেক জায়গাতেই পলিথিন কমেনি, তাহলে ঠিক আছে, সরকার কমাতে পারেনি, কিন্তু আপনি যখন বাজারে যান, আপনি কি নিজের চটের ব্যাগটা নিয়ে যান কিনা? আপনি যদি সেই অভ্যাসটা পরিবর্তন শুরু করেন, তাহলে পলিথিন বিরোধী সরকারের যে অভিযানটা, ওটা আরো দ্রুত কার্যকর হবে। পরিবেশবিদরা বলছেন, সহজলভ্য বিকল্প তৈরিতে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। সিঙ্গেল ইউজ পলিথিন ব্যান্ডের প্রথম দিন থেকেই সরকারের পক্ষ থেকে বিকল্প প্রণোদনা সহ বিকল্প ব্যবস্থাপনাগুলো ঘোষণা করা দরকার ছিল, কিন্তু এখনও সময় আছে। আমরা এখনও এই যেসব কারখানায় পলিথিন উৎপাদন করে তাদেরকেও আমরা কিন্তু এই বায়োডিগ্রেডেবল পলিথিন উৎপাদনের জন্য টেকনোলজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এবং ট্রেনিং দিয়ে তাদেরকে সেই জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। বিশ্বব্যাংকের সবশেষ পরিসংখ্যান বলছে, রাজধানীর 64% মানুষ পলিথিন ব্যাগ ব্যবহার করে। তার মধ্যে দৈনিক প্রায় 2.5 কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে বাইরে ফেলে দেওয়া হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণে মধ্যরাত থেকে দেশের 6টি অভয়াশ্রমে শুরু হলো 2 মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা। সকাল থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনার বিভিন্ন পয়েন্টে টহল দেয় কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা প্রশাসন। এ সময় কোনো জেলেকে নদীতে জাল ফেলতে দেখা যায়নি। দ্রুত বেকার জেলেদের খাদ্য সহায়তার চাল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। অন্যদিকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাছ ধরা থেকে বিরত ছিলেন ভোলার জেলেরাও, কিন্তু অভিযানের শুরুতেই চাল না পেয়ে হতাশ তারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। ইজারা ছাড়াই একদিনে ড্রেজার দিয়ে কোটি টাকার বালু তুলছে একটি চক্র। এতে ভাঙছে নদী তীর। কেউ বাধা দিলে মারধর ও গুলি করার অভিযোগ স্থানীয়দের। তবে শিগগিরই বড় অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু, পরে বালখেটের মাধ্যমে তা সরবরাহ করা হচ্ছে অন্যত্র। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর উপজেলা এবং নরসিংদী রায়পুরা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে প্রায় 20টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত বালু তুলছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে ভাঙছে নদীর তীর।
অনেকেই হারিয়েছেন ফসলের জমি, কেউ বাধা দিলে মারধর ও গুলি করে বলেও অভিযোগ বাসিন্দাদের। কথা থেকে তাদের অস্ত্র বেশি চলে, দেখছেন, এই যে দেখছেন, এদিক দিয়ে গুলিটা করছে, এদিক দিয়ে অপারেশন করে গুলিটা বাইর করতে হয়েছে। দেশ গ্রামের জমি জামা, ঘর বাড়ি, অনেক গরিব অসহায় সম্পত্তি তারা দুর্ববদ ভাবে কাটতেছে। এখানে অবৈধভাবে সরকার পাবলিক কাটতেছে, ওইগুলা তো প্রতিরোধ করা দরকার। যারা অবৈধভাবে কাটছে তাদের বিষয়ে 100% ব্যবস্থা নেওয়া দরকার। পরিবেশবাদীরা বলছেন বিষয়টি বারবার জেলা প্রশাসককে জানালেও প্রতিকার মেলেনি। এই বালু সন্ত্রাসকে আগেও ঠেকানো যায়নি, এখনো ঠেকানো যাচ্ছে না, এবং তাদের সশস্ত্র বাহিনী আছে। তারা, আমার মনে হয় প্রশাসন এগুলো জানে এবং জেনেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না, কারণ অথবা তাদের সাথে পেরে উঠতে পারছে না। তবে শীঘ্রই বড় অভিযানের আশ্বাস জেলা প্রশাসকের। সেনাবাহিনীর সাথে আমরা কথা চলছে, খুব তাড়াতাড়ি আমরা একটা বড় রকম অপারেশনে যাব এবং সেটা বড় রকম ফাইন হবে অথবা বড় রকম শাস্তির একটা আওতায় নিয়ে আসবো আমরা। এটা স্থানীয় প্রশাসনের তথ্য মতে মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীর অংশে 5টি বালু মহল থেকে দিনে অন্তত 10 কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। এর মধ্যে শুধু একটি বালি মহল অনুমোদিত। অব্যাহতভাবে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙছে জনবসতি, বর্ষাকালে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ৪৫ বছর পর বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম চুয়ানবিল পাড়ায় চালু হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি নির্মাণ করেছে সেনাবাহিনী। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়, ক্লাসে পড়াশোনা করছে কোমলমতিরা। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষণ ইউনিয়নের চুয়ানবিল পাড়ায় একসময় একটি প্রাথমিক বিদ্যালয় ছিল। 1980 সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অন্তর্কুন্দলের কারণে পাড়ার বাসিন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেওয়া হয় বিদ্যালয়টি। ৪৫ বছর পর সম্প্রতি একই এলাকায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে সেনাবাহিনী। নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়। সেনাবাহিনী স্কুল দিচ্ছেন, এখানে লেখাপড়া করতে পারতেছেন, অনেক ভালো। শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। এই কারণে সেনাবাহিনীর উপর আমাদের অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সেনাবাহিনী আমাদের স্কুল দিতেছে, আজ এখন স্কুল চালাইতেছে, আমাকে অনেক খুশি লাগতেছে। দুর্গম ওই এলাকায় একটি অভিযানে যাওয়ার পর শিক্ষা সংকটের বিষয়টি সেনাবাহিনীর নজরে আসে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের 6 জানুয়ারি থেকে বিদ্যালয়টিতে শুরু হয় পাঠদান কার্যক্রম। বর্তমানে ওই এলাকায় বসবাস করেন 25টি বম সম্প্রদায়ের মানুষ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। তীব্র বাকবিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো আপোষে যেতে চান না তিনি। উদ্ভূত পরিস্থিতিতে খনিজ সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়নি। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। We're going to feel very good. Feel we're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের শুরুতেই বাক বিতণ্ডা। এতদিন এই দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক, কিন্তু এবার কোনো রাগ ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মত পার্থক্য একসময়
চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। দুই নেতার বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন, হয় জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র না থাকলে ইউক্রেনকে একাই লড়তে হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। United States and your people are very brave, but you're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে তাকে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন, অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন। You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. This entire meeting? No, in this entire meeting, have you said thank you? হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদিও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে। শুক্রবার তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও মাহে রমজান উপলক্ষে দেশটিতে রোজাদারদের সম্মানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য মাহে রমজান যেন আল্লাহ তাআলার অনন্য নিয়ামত হিসেবে প্রতি বছর ফিরে আসে। শুক্রবার রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মুসলমানরা রোজা পালনের প্রস্তুতি শুরু করেন। তাছাড়া রমজান উপলক্ষে পুরো দেশ জুড়ে আলোকসজ্জার মধ্য দিয়ে অনন্য আবহ তৈরি করেছেন দেশটির প্রশাসন। মসজিদ থেকে শুরু করে রাস্তা, দালান কোঠা সব জায়গায় আলোকসজ্জার মাধ্যমে আনা হয়েছে পবিত্র মাহে রমজানের ছাপ। এবছর চাঁদ দেখার জন্য সংযুক্ত আরব আমিরাত বিশেষ প্রযুক্তির সহায়তা নিয়েছে। আধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হয়েছে, যাতে সঠিক সময় ও অবস্থান নিশ্চিত করা যায়। যদিও এই প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, তবে এটি চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাজার ও শপিং মলগুলোতে শুরু হয়েছে বিশেষ মূল্য ছাড়। নিত্য প্রয়োজনীয় পণ্যে 50 থেকে 75% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে, যাতে ক্রেতারা সহজে রমজানের কেনাকাটা করতে পারেন। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। এছাড়াও রমজান মাসে অফিস ও সরকারি প্রতিষ্ঠানে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য কাজের সময় কমিয়ে আনা হয়েছে, যাতে তারা ইবাদতের জন্য আরও বেশি সময় পান। এদিকে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশটির প্রেসিডেন্ট 1250 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে মাহে রমজানে মানুষের প্রতি মানবিক হয়ে ওঠার জন্য দেশটির প্রশাসন কঠোর দিক নির্দেশনা দিয়ে থাকে এই মাসে। সরকারি উদ্যোগে বিনামূল্যে দেশটির বিভিন্ন শহরে উল্লেখযোগ্য জায়গাগুলোতে প্রতিদিন বিনামূল্যে ইফতার এবং খাদ্যদ্রব্য বন্টন করা হয়ে থাকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সবাই। চ্যাম্পিয়ন হওয়ার অলীক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ, তবে ফলাফল ছিল খুবই বাজে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও একই রেজাল্ট করে শান্ত বাহিনী, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তারপরও ক্যারিয়ার নিয়ে কোনো ঘোষণা দেননি মুশফিক মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ। তাই সামনের আইসিসি ইভেন্ট নিয়ে এখন থেকেই পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে তরুণদের নেতৃত্বে আসা জাতীয় নাগরিক পার্টি। মত রাজনীতিবিদদের নতুন দলে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার প্রত্যাশা। এবং কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে 24-এর হালনাগাদ তালিকাতেই করতে হবে ভোট। নিবন্ধন আইনেও আসবে সংশোধন। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।